গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন আফরিনা মণ্ডল, কৌশিক সরকার, প্রিয়াঙ্কা এবং শুভঙ্কর দাস। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। এখানে বসতে পারি? হ্যাঁ অবশ্যই, বসুন না। আচ্ছা। লোকটা আমার পাশে বসলো, বসে আমার দিকে ফিরে বলল, আমার নাম মলয়। অনেকক্ষণ যাবৎ দেখছি আপনি এখানে একা একা বসে আছেন, তাই আপনার কাছে এসে বসলাম একটু গল্প করার জন্য। তা আপনি কোথায় যাবেন? রাত তখন প্রায় 11:15। স্টেশনের ভেতরটা পুরোটাই ফাঁকা। আমিও ভাবলাম একা একা বসে না থেকে তার সাথে গল্পে মজে থাকলে সময়টা খুব দ্রুতই শেষ হবে। আমি হালদা যাব, আর আপনি? হালদা যাবেন? তার মানে সূর্যমুখী ট্রেনে চড়বেন। তবে এই ট্রেন তো কম হলেও আসতে আসতে আরও 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, তাই তো বলল কাউন্টার থেকে। আপনি কোথায় যাবেন বললেন না তো? আমি আর কোথায় যাব? আমি এখন যেই জায়গায় আছি এখান থেকে যাওয়ার আর কোনো রাস্তাই নেই। মানে ঠিক আপনার কথাটা বুঝলাম না। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন? ভূত প্রেত এগুলো মানুষের মনের ভয়, বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। তাহলে আপনাকে একটা ভূতের গল্প শোনাই, এরপরে আপনি বিবেচনা করবেন ভূত কি সত্য নাকি মনের ভয়। তখন আমি কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। বেশ কিছুদিন চাকরি করার পরেই কোম্পানি একটা নতুন ব্রাঞ্চ খুলে এই পঞ্চগড়ে। কোম্পানি খোলার সপ্তাহখানিক পরেই আমাকে এখানে বদলি করার সিদ্ধান্ত নেয়। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। পঞ্চগড় যাওয়ার ট্রেনের টিকিট আছে? জি আছে, 10টায় এখান থেকে ছাড়বে। ঠিক আছে, আমাকে একটা দিন। কাউন্টার থেকে টিকিটটা কেটে ট্রেনে চেপে বসলাম। খানিকক্ষণ বাদে ট্রেনটা চলতে শুরু করলো। চারপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম। শহরে থাকতে থাকতে গ্রামীণ পরিবেশের স্বাদ প্রায় ভুলেই বসেছিলাম। জানালার পাশে বসে চারপাশে দেখতে দেখতে যাচ্ছিলাম। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। একটা স্টেশনে গিয়ে ট্রেনটা থামলো। বাইরে তাকিয়ে দেখলাম আমি যেই স্টেশনে নামবো তা এখনো আরও 5টি স্টেশন পরে। ট্রেনটা একই জায়গায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। আশেপাশের কথা শুনে বুঝলাম স্টেশনে ট্রেনটা ক্রসিংয়ে পড়েছে। তখনই দেখলাম আমার জলের বোতলটা একদম খালি। তাই স্টেশনে নেমে জল ভরে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ট্রেন থেকে নেমে পড়লাম। ট্রেনটা থেকে নেমে কিছুটা দূরে যেতেই হঠাৎ পিছনের ট্রেনটা চলার শব্দ শুনতে পেলাম। ট্রেনটার পিছু দৌড়াতে দৌড়াতে ট্রেনটা অন্ধকারে হঠাৎ মিলিয়ে গেল। দূর চাই, এ কি মুশকিলে পড়লাম বাবা। ট্রেনটা যে আমায় রেখেই চলে গেল। স্টেশনে দাঁড়িয়ে চারপাশে ভালো করে দেখতে থাকলাম। স্টেশনটা দেখেই বোঝা যাচ্ছে যে ব্রিটিশ আমলের একটা স্টেশন হবে। পুরো স্টেশনে আমি একা। এই গ্রাম শহরের ছাপ এখনো ভালোভাবে পায়নি। স্টেশনটা থেকে একটু সামনে এগিয়ে যেতেই একটা চায়ের দোকান দেখতে পেলাম।
আমি স্টেশনটার কাছে এগিয়ে গিয়ে দেখলাম একটা লোক সজাগ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আমি যেতেই আমাকে দেখে বলল, বাবু বসুন, আপনাকে চা দিচ্ছি। হ্যাঁ, এক কাপ চা দিন। আমি ব্রেঞ্চে বসতেই এক কাপ চা সে আমার দিকে বাড়িয়ে দিল। তা বাবু, কোথা থেকে আসলেন আর কোথায় যাবেন? আরে আর বলো না, পঞ্চগড় স্টেশনে নামার কথা। জল নিতে ট্রেনটা থেকে নামতেই ট্রেনটা আমায় রেখে চলে গেল। আচ্ছা, এই স্টেশনটার নাম কি? জামতলী স্টেশন। এখন কোথায় যাবেন তাহলে? এই রাতে তো আর ট্রেন নেই, আবার কাল সকালে। কোথায় আর যাব? রাতটা এখানে কোনো হোটেলেই কাটাতে হবে। আশেপাশে কোথাও হোটেল পাবো? হোটেল? এই গ্রামে শুধু একটা হোটেলই আছে, তবে তার খবর সবাই জানেনি। কোথায় সেই হোটেল? তুমি জানো তো? জানি বই কি, দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। লোকটার এত আতিথেয়তায় কেমন যেন সন্দেহ লাগছিল, কিন্তু আর কোনো রাস্তাও না থাকায় লোকটার পিছু পিছু হোটেলের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম হরিহরণ। আপনার নাম তো মলয়, ঠিক বলেছি না? লোকটার মুখে আমার নামটা শুনে আমি চমকে উঠলাম। আপনি আমার নাম জানলেন কিভাবে? ও, আপনি তো তখনই বললেন, ভুলে গেলেন নাকি? সারাদিনের ক্লান্তি আর খিদে মাথায় যেন কাজ করতে চাইছিল না। শরীরের শক্তি ধীরে ধীরে কমে আসছিল। মনের ভুল ভেবে আর কথা বাড়ালাম না। চারপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে হাঁটতে লাগলাম। ঠান্ডা বাতাস গায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল। ফুলের ঘ্রাণ আর ঝিঝি পোকার ডাক এক অন্যরকম অনুভূতি দিচ্ছিল। ওই যে ওই যে হোটেলটা দেখা যাচ্ছে, চলুন। হরিহরণ হোটেলের দরজার সামনে দাঁড়িয়ে ডাকা শুরু করলো, ম্যানেজার বাবু, ও ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু আছেন? কে কে ডাকছিস? দেখলাম একটা লোক এসে দরজাটা খুলল। এসে বলল, ও হরিহরণ, বল কেন এসেছিস? এই যে ওনাকে নিয়ে এসেছি, এই বাবু আজকে এই হোটেলেই থাকবে। লোকটা আমার পা থেকে মাথা অবধি ভালো মতো দেখে নিল। তারপর আমরা দুজন হোটেলের ভেতরে প্রবেশ করলাম। হোটেলের ভেতরে প্রবেশ করতেই বুঝতে পারলাম এটা যে কোনো পুরনো রাজবাড়িকে জোর করে হোটেল বানিয়েছে তা বোঝাই যাচ্ছে। হোটেলের ভেতরে জায়গায় জায়গায় ভেঙে পড়ে আছে। নানা লতাপাতায় দেয়ালগুলো ঢেকে রয়েছে। বাবু, আমি চলি তাহলে, কাল আবার দেখা হবে। ঠিক আছে। কথাটা বলে হরিহরণ হোটেল থেকে বেরিয়ে হাঁটা শুরু করলো। আমার সাথে ওপরে চলুন। ম্যানেজারের পিছু পিছু সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম। একটা রুমে আমার থাকার সব ব্যবস্থা করে দিল। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে আপনাদের এখানে? আজ তো আর কোনো খাবার পাবেন না, যা ছিল সব শেষ। ও, তাহলে আর কি করার,
জল খেয়েই শুয়ে পড়ি। ম্যানেজার বাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি হাত মুখ ধুয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। হঠাৎ একটা শব্দ পেয়ে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। শব্দটা ছিল একটা গ্লাস ভাঙার। বিছানা থেকে উঠে দেয়ালের ঘড়িটার দিকে তাকাতেই দেখি রাত তখন প্রায় 3টা বাজে। চারপাশে একটা থমথমে আবহাওয়া। তখনই খেয়াল করলাম আমার রুমের ভেতরে থাকা একমাত্র জানালাটা খোলা। কিন্তু আমি যখন রুমের ভেতরে প্রবেশ করেছিলাম জানালাটা প্রথম থেকেই বন্ধ ছিল। আমি হাঁটতে হাঁটতে জানালাটার কাছে গেলাম, আর তখনই বাইরে থেকে একটা দমকা হাওয়া রুমের ভিতরে প্রবেশ করলো। পুরো শরীরে একটা শিরশিরানি অনুভূতি কাজ করতে লাগলো। আমি জানালাটা দিয়ে বাইরে তাকাতেই দেখি দুটো নরকঙ্কাল বসে আছে। তাদের দুটো চোখ আগুনের আগুনের ফুলকির মতো জ্বলজ্বল করছে। ভয় পাচ্ছিস? আমি ভয়ে আতঙ্কে যেন পাথর মানব হয়ে গেলাম। এক পা করে পিছোতে লাগলাম। চোখটা বন্ধ করে একটা দৌড় লাগালাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। ঝাপসা চোখে চোখটা যখন খুললাম দেখি দুজন লোক আমার দিকে তাকিয়ে আছে। একজন হলো সেই হোটেলের ম্যানেজার, আর একজনকে আমার অতি চেনা মনে হচ্ছিল, কিন্তু তাকে কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছিলাম না। হঠাৎ আমার মনে পড়ল এটা যে আমার বন্ধু কৈলাস। হ্যাঁ হ্যাঁ, আমার আমার বাল্যকালের বন্ধু কৈলাস। কৈলাস, তুই এখানে? হ্যাঁ রে, আমি। উঠে বস এই চেয়ারটায়। আমি চেয়ারের উপরে বসলাম। আমার সামনের চেয়ারে কৈলাস বসলো। তুই এখানে কেন? প্রায় বছর খানিক পরে দেখলাম তোকে। সবাই তো ভাবতাম তুই হয়তো মারা গিয়েছিস ওই ঘটনার পরে। মরে গেলে কি তোর সামনে আর এখানে বসে থাকতে পারতাম? আমি এই হোটেলের একজন কর্মচারী। আমাকে ক্ষমা করে দিস। ওই দিন তোর পরিবারকে এভাবে গ্রামবাসী জ্বালিয়ে শেষ করে দেওয়ার পর আমরা জানতে পারি ওই তান্ত্রিক আস্ত একটা ভণ্ড ছিল। তোদের পরিবারের ওপর শনির ছায়া আছে বলে গ্রামবাসীকে তোদের ওপর এভাবে চড়াও করে। তোদের ঘর জ্বালিয়ে দেওয়ার পরদিন গ্রামের সব কিছু লুটপাট করে ওই তান্ত্রিক পালিয়ে যায়। ওসব কথা বাদ দে এখন। কিছু খেয়েছিস? না, তেমন কিছু খাওয়া হয়নি। খাবার নাকি শেষ। ও হ্যাঁ, তুই এখানে বস, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। কৈলাস আর ম্যানেজার পাশে থাকা একটা ঘরে চলে গেল। বুঝলাম এটাই রান্নাঘর। আমি চেয়ারে বসে জানালায় দেখা সেই কঙ্কালগুলোর কথা ভাবছিলাম। তখনই সেই রান্নাঘর থেকে দুটো মানুষের ফিসফিস শব্দ ভেসে এলো। আমি চেয়ার থেকে উঠে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। আর এগিয়ে যেতেই দেখে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। শরীর থেকে
অঝরে ঘাম ঝরতে লাগলো। দেখি পুরো রান্নাঘরের মেঝেতে কয়েকটা লাশ পড়ে আছে। লাশগুলোর প্রত্যেকটার চেহারা আমার অতি চেনা। এরা যে আমার গ্রামেরই লোকজন। কেউ কেউ আমার বন্ধু, আর কেউ কেউ আমার গ্রামের আশেপাশের লোকজন। প্রত্যেকটি লাশে বিভৎস অবস্থা। কোনোটার হাত নেই, কোনোটার দুটো চোখ কোটর থেকে বেরিয়ে আসছে, আবার কারো গলার নলিটায় যে কাটা। আর তাদের পাশেই দাঁড়িয়ে আছে কৈলাস আর সেই ম্যানেজার। তবে তাদের রূপ এখন আর আগের মতো নেই। আমার দিকে তাকিয়ে কৈলাস বলে উঠল, তুই কি ভেবেছিস আমার গোটা পরিবারটাকে এভাবে তোরা জ্বালিয়ে দিয়ে বেঁচে যাবি? তোদের প্রত্যেকটা মানুষের মৃত্যু আমার হাতে। যারা যারা আমার পুরো পরিবারকে এভাবে আগুনে পুড়িয়ে ছাই করে দিলি, তারা কেউ আমার হাত থেকে রেহাই পাবি না। আমায় ক্ষমা করে দে কৈলাস। আমাকে ক্ষমা কর। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমায় মারিস না, ক্ষমা কর, দয়া কর আমায়। দয়া? তোরা আমার পরিবারের উপর এক ফোঁটাও দয়া করেছিলি? দেখলাম কৈলাস আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আমার চোখ বন্ধ করে একটা দৌড় লাগালাম। হঠাৎ চারপাশে তাকিয়ে দেখি পুনরায় সেই স্টেশনে পৌঁছে গেছি। তবে এখনকার স্টেশন আর তখনকার স্টেশনে তফাৎ লক্ষণীয়। পুরো স্টেশনটা জরাজীর্ণ হয়ে রয়েছে, রেল লাইনগুলো উখড়ে পড়ে আছে। বছর খানেকের মধ্যে কোনো ট্রেন এই স্টেশনে থেমেছে বলে মনে হচ্ছে না। আমি স্টেশনে দৌড়াতে দৌড়াতে হরিহরনের দোকান খুঁজতে লাগলাম। তবে কোথায় সেই দোকান? কিছুক্ষণ আগেও যেখানে দোকান ছিল সেখানটা এখন পুরোপুরিভাবে ফাঁকা। হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনতে পেলাম, বাবু, আমায় খুঁজছেন? আমি পিছনে ঘুরে তাকাতেই দেখি হরিহরন আমার পিছনে দাঁড়িয়ে আছে। তবে যে দাঁড়িয়ে আছে সে যে আদৌ জীবন্ত নয় তা বুঝতে আমার বেশিক্ষণ সময় লাগলো না। তখনই কৈলাস আর ম্যানেজার আমাকে ঘিরে ফেলল। আমি এক পা দুপা করে পেছোতে পেছোতে হঠাৎ পিছে একটা গাছের ডালের সাথে পাটা বেজে গেল, আর সাথে সাথেই মাটিতে আছড়ে পড়লাম। আর তারা তিনজন এক বিদঘুটে হাসিতে মেতে উঠে আস্তে আস্তে আমার উপরেও উঠে আসতে লাগলো। গল্পটা শেষ হতেই আমি আর আমার হাসি আটকিয়ে রাখতে পারলাম না। বললাম, আপনি ভালো গল্প বানাতে পারেন মশাই। আপনি যদি সেদিন মারা যান তাহলে এখানে কি আপনার ভূত বসে আছে নাকি? বলেছিলাম না আপনাকে আজ
ভূতে বিশ্বাস করিয়েই ছাড়ব? কথাটা শেষ করতেই দেখলাম সেই আগন্তুক লোকটা ব্রাঞ্চ থেকে উঠে দাঁড়ালো, আর তখনই সে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। আপনি আপনি কে? গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।